নমস্কার, ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৩৬তম দিন। আর আমি পড়ছিলাম সেপিয়েন্স এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড বা মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস। আমি পড়েছিলাম প্রথম ভাগের ২টি অধ্যায়। আজকে আমি প্রথম ভাগের বাকি ২টি অধ্যায় পড়েছি। তো আজকে যে অধ্যায়টি দিয়ে শুরু করেছি, আদম ও হাওয়ার জীবনের একদিন। তো এখানে লেখক আদম নামটি ব্যবহার করেছেন একটি আসলে প্রতীক হিসেবে, অর্থাৎ হাজার হাজার বছর আগে বেঁচে থাকা একজন সাধারণ হোমোসেপিয়েন্স তার জীবন কেমন ছিল সেটি কল্পনা করে দেখানোর জন্যেই এই আর কি অধ্যায়টি এবং এই নামটি এরকমভাবেই দেওয়া হয়েছে। যাই হোক, লেখক আমাদের নিয়ে যান প্রায় ৩০,০০০ বছর আগের যে পৃথিবী, সেখানে তখন মানুষের জীবন আজকের মতো ছিল না। স্বাভাবিক, কোনো শহর তখন ছিল না, কৃষিকাজ ছিল না, স্থায়ী কোনো ঘর বাড়ি ছিল না। মানুষ ছোট ছোট দলে আর কি বাস করতো। তাদের প্রত্যেক দিন শুরু হতো একটি প্রশ্ন দিয়ে, যে আজ খাবার কোথা থেকে আসবে। এখন আমাদের আশেপাশে মানুষ বাদে যে জীবজন্তুগুলো আর কি বেঁচে আছে, একই সেই একই জিনিস আর কি। যাই হোক, তো তারা সকালে ঘুম থেকে উঠে অফিসে যেত না, বরং আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতো। কোথায় ফল পাওয়া যেতে পারে, কোথায় পশুর পাল পাওয়া যেতে পারে, কোথায় জল পাওয়া যেতে পারে, এইসব আর কি তাদের প্রতিদিনের চিন্তার বিষয় ছিল। লেখক দেখিয়েছেন যে সেই সময়ের মানুষ শুধু যে শিকার করেই বেঁচে থাকতো তা কিন্তু নয়। তারা ফল, বাদাম, তারপরে হচ্ছে মধু, মাছ, যা পেত তাই তারা সংগ্রহ করতো আর কি। অর্থাৎ তাদের যে খাদ্য তালিকা সেটা কিন্তু ভীষণ বৈচিত্র্যময় ছিল। এমনকি লেখক ইঙ্গিত দেন যে অনেক ক্ষেত্রেই শিকারী সংগ্রাহকদের খাবারের যে বৈচিত্র্য আজকের তুলনায় অনেক অনেক বেশি ছিল। এরপর লেখক মজার একটা প্রশ্ন তোলেন যে আমরা আধুনিক মানুষের আর কি প্রায় ভাবি যে অতীতের মানুষ খুব কষ্টের মধ্যে আর কি তাদের দিন কাটতো, কিন্তু এখানে একটি প্রশ্ন করেন আর কি, যে সত্যি কি তাই? হ্যাঁ, এটা ঠিক যে বর্তমানের মতো যে আধুনিক চিকিৎসা বা প্রযুক্তির যে সুবিধা সেটা হয়তো তারা পেত না, কিন্তু তাদের সারাদিনের যে আর কি কাজকর্ম, সেখানে আমাদের যে কাজকর্ম, যে কলকারখানার কাজকর্ম, অফিসের যে চাপ, পরীক্ষার যে দুশ্চিন্তা, কিংবা মাসের শেষে কিভাবে সংসার চলবে, বা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে যে অস্বস্তিকর পরিস্থিতি, সেই চিন্তা কিন্তু তাদের তখন করতে হতো না। তবে এর এই নয় যে তাদের জীবন সহজ ছিল। প্রতিদিনই তাদের আর কি বন্য প্রাণীর আক্রমণ থেকে কীভাবে তারা বেঁচে থাকবে, তারপরে প্রাকৃতিক দুর্যোগের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কীভাবে বাঁচবে, সেটা মোকাবিলা করবে কী করে, বা খাবারের যখন সমস্যা তৈরি হয় সেখান থেকে তারা খাবার কী করে পাবে, অন্য ধরনের তারা অন্য ধরনের চ্যালেঞ্জ তখন ছিল। তো এই অধ্যায়ে আরেকটি বিষয় খুব আকর্ষণীয় এখানে লেগেছে, যে লেখক বলছে যে সেই সময় মানুষ খুব ছোট ছোট দলে বাস করতো, সাধারণত ২০ থেকে ৫০ জনের একটি দল। সেই ছোট দলে সবাই একে অপরকে চিনত, একে অপরের ওপর নির্ভর করতো এবং একসঙ্গে আর কি সিদ্ধান্ত নিত। আজকের মতো বিশাল রাষ্ট্র বা লাখ লাখ মানুষের সমাজ কিন্তু তখন ছিল না। যাই হোক, লেখক আরও একটি প্রচলিত ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন, যে আমরা অনেকেই ভাবি যে কৃষিকাজ শুরু হওয়ার পর মানুষের জীবন ভালো হয়েছে, কিন্তু এই অধ্যায়ে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে শিকারী সংগ্রাহক জীবনেও অনেক সুবিধে ছিল। তারা প্রকৃতির সঙ্গে অনেক বেশি যুক্ত ছিল এবং পরিবেশের সাথে তাদের যে সম্পর্ক, তাদের যে পরিবেশ সম্পর্কে তাদের যে জ্ঞান ছিল তা কিন্তু অসাধারণ ছিল। এবং পরিবেশের খুঁটিনাটি বিষয় সম্পর্কে তাদের নখদর্পণে ছিল এই সমস্ত বিষয়গুলো, এবং এগুলো কিন্তু একে অপরের নির্ভর করে নয়, প্রত্যেকে আলাদা আলাদাভাবে এই সমস্ত বিষয়ে কিন্তু জ্ঞানী ছিল। তো অধ্যায়ের শেষের দিকে লেখক আর কি মনে করিয়ে দিচ্ছেন যে মানবজাতির ইতিহাসের প্রায় ৯০%-এরও বেশি সময় মানুষ কিন্তু এই শিকারী সংগ্রাহক জীবনই কাটিয়েছে। অর্থাৎ কৃষি, শহর, রাষ্ট্র এইসব এসেছে মানুষের ইতিহাসের তুলনামূলক খুব সাম্প্রতিক সময়ে। তাই আজ আমরা যে মানুষ, আমাদের অনেক আচরণ, চিন্তা এবং প্রবৃত্তির শিকড় সেই প্রাগৈতিহাসিক জীবনেই লুকিয়ে থাকতে পারে। এর পরের যে অধ্যায়, সেই অধ্যায়টি হচ্ছে অধ্যায় ৪ হচ্ছে বন্যা। তো এই অধ্যায়ে এই যে এখানে বন্যা বলতে আসলে কিন্তু মানুষের বিস্তারকে একটি রূপক হিসেবে এখানে দেখানো হয়েছে। লেখক বোঝাতে চাইছেন যে হোমোসেপিয়েন্স যখন আফ্রিকা ছেড়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন সেই ছড়িয়ে পড়াটা যেন এক বিশাল বন্যার মতো ছিল, যার প্রভাব পড়েছিল পুরো পৃথিবীর জীববৈচিত্র্যের ওপরে। কীভাবে? তো প্রায় ৭০,০০০ বছর আগে
হোমোসেপিয়েন্স আফ্রিকা থেকে বেরিয়ে এশিয়া, ইউরোপ, পরে অস্ট্রেলিয়া এবং মানে শেষ পর্যন্ত আমেরিকাতেও কিন্তু পৌঁছয়। লেখক দেখিয়েছেন যে মানুষ যে মানে যেখানে যেখানে পৌঁছেছে সেখানে অল্প সময়ের মধ্যেই অসংখ্য বড় বড় প্রাণী মানে বিলুপ্ত হয়ে গেছে। মানে এখানে কিন্তু অন্য প্রজাতির কথা বলছে না, হোমোসেপিয়েন্সদের কথাই বলছে যে এরা যেখানে যেখানে পৌঁছেছে সেখানে সেখানে অল্প সময়ের মধ্যেই মানে অনেক বড় বড় প্রজাতি পুরো বিলুপ্ত হয়ে গেছে। এবং কি বলবো, এখানে এক ধরনের প্রশ্ন ওঠে যে অনেক বৈজ্ঞানিকরা এখানে মানে একমত নয়। তারা বলেন যে জলবায়ুর জন্য দায়ী, কিন্তু লেখক এখানে বারবার দেখাচ্ছে যে অনেক ধরনের তথ্য এখানে দেওয়া হচ্ছে যে শুধু জলবায়ুগত কারণে এই জিনিসটা মানে এত তাড়াতাড়ি হতে পারে না। যাই হোক, বিশাল স্তন্যপায়ী প্রাণী, বড় পাখি এবং আরও অনেক প্রজাতি ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যায়। তো লেখক কি বলবো, কারণ বিভিন্ন মহাদেশে মানুষের আগমনের সময় এবং বড় প্রাণীদের বিলুপ্তির সময়ের মধ্যে একটি উল্লেখযোগ্য মিল দেখা যায় এবং সেখান থেকেই অনুমান করা যায় যে এই কারণেই মানে হোমোসেপিয়েন্সদের আসার কারণেই এটা হয়েছে। অর্থাৎ মানুষ নতুন এলাকার পৌঁছানোর কিছুদিনের মধ্যেই সেখানে বড় বড় প্রাণী আর টিকে থাকতে পারেনি। আবার অনেক গবেষক মনে করেন যে এই যে অনেক প্রাণীদের যে এই যে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কারণ হিসেবে আর কি তারা দেখছেন যে মানুষের অতিরিক্ত শিকার, তারপরে আগুনের ব্যবহার। তো এই সব কারণেও কিন্তু এই জিনিসগুলো হয়েছে আর কি। তো বইটির এই অধ্যায়ে লেখক যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তাতে মানুষের প্রভাবকে বিশেষ কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। লেখক কিন্তু বারবার বেশ কিছু জায়গায় আর কি জোর দিয়েছেন হোমোসেপিয়েন্সদের ওপরেই। যাই হোক, তো আমার কাছে এই অধ্যায়ের সবথেকে আকর্ষণীয় দিক হলো সাধারণত আমরা মনে করি যে পরিবেশের ক্ষতি শুরু হয়েছে যে শিল্প বিপ্লবের পরে। শিল্প বিপ্লবের পরেই হচ্ছে যে পরিবেশ যে দূষণের যে ব্যাপারটা সেটা খুব তীব্র হারে বেড়েছে। কিন্তু এখানে দেখানো হয়েছে যে মানুষের প্রকৃতির ওপর গভীর প্রভাব আসলে কিন্তু হাজার হাজার বছর আগে থেকেই শুরু হয়েছে। অর্থাৎ হোমোসেপিয়েন্স শুধু পৃথিবী জয় করেনি, তাদের আগমন পৃথিবীর বহু প্রাণীর ভাগ্য বদলে দিয়েছে। কি বলবো, এই বইটি পড়তে এতটাই ভালো লাগে। আরও অনেক পথ বাকি আছে এই বইয়ের হাত ধরে হাঁটা। নমস্কার।